খোঁড়ো গিন্নি খোঁড়ো, দুজনে মিলে হাতে হাতে মাটি না খুঁড়লে রাতের মধ্যে কাজ শেষ করতে পারবো না। এই জিনিস কারো চোখে পড়তে দেওয়া যাবে না, বুঝলে? কেউ দেখে ফেললেই বিপদ। তাড়াতাড়ি করো গিন্নি, দেরি করো না। উফ, আমার গায়ে কি তোমার মতো অত জোর আছে নাকি? হ্যাঁ, এই কোদাল শাবল চালানো কি আমার কাজ? এবার তুমি রাজরানী হবে গিন্নি, তার আগে এটুকু কষ্ট তো করতেই হবে। নাও নাও, বেশি কথা না বলে তাড়াতাড়ি গর্তটা খোঁড়ো দেখি। প্রায় ঘন্টাখানেক ধরে মাটি খুঁড়ে কলসি দুটো রাখার মতো উপযুক্ত একটা গর্ত খুঁড়তে পারলো দুজনে। এবার কলসিগুলো আমাকে ধরিয়ে দাও গিন্নি, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, বড় হতে চললো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। উফ বাবা, কি ভারী কলসিগুলো! উফ, কলসিগুলো গর্তের ভেতর রেখে আবার গর্তের মাটি চাপা দিয়ে দিল দুজনে। তারপর খাটটাকে আবার যথাস্থানে সরিয়ে রাখলো। যাক বাবা, কেউ দেখি ফেলার আগেই সব ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া গেছে। খুব ঘুম পাচ্ছে গো, চলো ঘুমিয়ে পড়ি। স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়ল। ভোর হতে আর কিছু মুহূর্ত বাকি। চোখে তন্দ্রা নেমে আসতেই লোকটির চোখে ভেসে উঠল দুটো ভয়ঙ্কর ছায়ামূর্তি। তারা বলল, আমাদের কলসি ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমাদের কলসি, নইলে তোকে ছাড়বো না। তোর প্রাণের মায়া নেই নাকি? বাঁচতে চাইলে আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দে, মেরে ফেলবো, শেষ করে দেবো তোকে। নমস্কার, স্টোরি ট্র্যাভেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আগামীকালই তো রথযাত্রা, তাই রথযাত্রা উপলক্ষে স্টোরি ট্র্যাভেলের আজকের বিশেষ নিবেদন সূর্য মাইতি অর্থাৎ আমার লেখা একটি গল্প মাধব বাড়ির যখের ধন। তাহলে শুনতে থাকুন আজকের গল্প মাধব বাড়ির যখের ধন। তুই আমার বেগুনিটা নিলি কেন? বেগুনিতে কি তোর নাম লেখা আছে নাকি? নাম কেন লেখা থাকবে? মা বলেছে সবার জন্য দুটো করে। এখানে 6টা বেগুনি ছিল, দাদুর দুটো, তোর দুটো, আমার দুটো। আমি তো একটা খেয়েছি, আর তুই তো তোর ভাগের দুটো আগেই খেয়ে ফেলেছিস। ওটা আমার ভাগের, দে বলছি। না, দেব না। তুই তখন থেকে না খেয়ে ক্যাবলার মতো বসে আছিস কেন? বেগুনিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? তুই তো খেতে পারছিস না, তাই আমিই খাবো। আকাশে গোল থালার মতো চাঁদ তার পূর্ণ আলো বিকশিত করে রয়েছে পৃথিবীর বুকে। বৃদ্ধ নলিনীচরণ ভট্টাচার্য মশাই বৈঠকখানার ঘরে ঢুকে নাতি নাতনিদের ঝগড়া শুনে বলে উঠলেন, কি হলো দাদু ভাই, দিদি ভাই, তোমরা ঝগড়া করছো কেন? দেখো না দাদু, পিগলু আমার ভাগের বেগুনি খেয়ে নিচ্ছে। টুনটুনি খেতে পারছে না বলেই খেয়ে নিচ্ছি দাদু। দেখেছো দাদু, ও আবার আমাকে টুনটুনি বলল। ওকে যত বলি আমার নাম তানি, টুনটুনি নয়, ও শুনতেই চায় না। না দাদু ভাই, ঝগড়া ঝামেলা করো না, ওর বেগুনি ওকে দিয়ে দাও। ঠিক আছে, তুমি বলছো যখন দিয়েই দিচ্ছি। এই নে, খা, তোর পেটে পোকা হবে। মুখ বাঁকালো তানি। বৃদ্ধ নলিনীচরণ ভট্টাচার্য বললেন, আচ্ছা আচ্ছা, এবার থামো তোমরা, আমি এখন একটু পড়াশুনো করব। দাদুর মুখে এই কথা শুনে পিকলু বলল, কি পড়বে দাদু? তুমি তো কোনো স্কুলে পড়ো না। স্কুলে পড়ি না তো কি হয়েছে? জানার কি শেষ আছে দাদু ভাই? জানার কোনো শেষ নেই। এই বলে বৃদ্ধ মোটা মোটা পুঁথিপত্র বের করল। সেই দেখে তানি বলল, এত মোটা মোটা বইয়ে কি আছে দাদু? রহস্য আছে দিদি ভাই, জ্ঞানের রহস্য। এই বইটার নাম কি? তোমরাও তো পড়াশুনো করেছো,
বানান করে বলো দেখি কি লেখা আছে। ওরা দুজনেই ভেঙে ভেঙে বানান করে উচ্চারণ করলো। ম হয়াকার মহা ময়াকার মা মহা ভারত মহাভারত। হ্যাঁ, একদম ঠিক বলেছ, এটা মহাভারত। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলা হয়। এর ভেতরে কি আছে না আছে সেগুলো তোমরা বড় হয়ে পড়লে জানতে পারবে। এমন সময় ভট্টাচার্য মশাইয়ের স্ত্রী নির্মলা দেবী ঘরে এসে ঢুকলেন। এই নাও, ধরো ধরো তোমার চা। এনেছো? দাও দাও। আবার বেগুনিও এনেছো? এখানে তো বৌমা আমাদের তিনজনের জন্য বেগুনি আগে থেকে দিয়ে রেখেছে। সেই নিয়ে তো এনারা দুজন ঝগড়া শুরু করে দিয়েছিল। ও দাদু ভাই, দিদি ভাই, ও দুটো তোমরা দুজনে খেয়ে নাও কেমন? তোমাদের দাদুর জন্য আমি গরম গরম ভেজে এনেছি। ঠিক আছে ঠাম্মি, তুই তো খেতেই পারিস না, এবার এই দুটো আমার। দেখো না ঠাম্মি, পিকলু একাই খাবে বলছে, আমাকে দিচ্ছে না। দাদু ভাই, ঝগড়া করো না, দুজনে ভাগ করে খাও। বলছি শোনো না, কাল পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে গো? কাল বেলা 11:15:36 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। শেষ হবে পরদিন সকাল 10:35:48। ও, তাহলে তো মাধব বাড়ির রথ কালকেই বেরোবে। হ্যাঁ, তাহলে তো তুমি কাল ভীষণ ব্যস্ত থাকবে। তা তো থাকবই। ভোর 4টের আগে আমাকে মন্দিরে পৌঁছে যেতে হবে। বাড়ির সবাইকে তো নিমন্ত্রণ করেছে। একটু বেলার দিকে তোমরাও সবাই চলে যেও। তুমি তো জানো, অমাবস্যা পূর্ণিমা এলেই আমার বাতের ব্যথাটা বাড়ে। আমার বোধহয় যাওয়া হবে না গো। খোকার সাথে বৌমা নাতি নাতনিরা যাবে এখন। তোমাকে যে আয়ুর্বেদিক ওষুধটা বানিয়ে দিয়েছিলাম সেটা লাগাচ্ছ না? ও হ্যাঁ, তোমাকে তো বলতে ভুলে গেছি, ওষুধটা তো শেষ হয়ে গেছে গো, আবার বানিয়ে দিও তো। আগে বলবে তো। ঠিক আছে, আমি বানিয়ে দেব। ঠিক আছে, তুমি নাতি নাতনিদের সাথে গল্প করো, আমি তাহলে এখন আসি। এই বলে নির্মলা দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন। তানি প্রশ্ন করল, রথযাত্রা কেন হয় দাদু? রথযাত্রার মাধ্যমে প্রভু জগন্নাথ তার দুই ভাই বোন বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে মন্দির ছেড়ে ভ্রমণে বের হন। রথে চড়ে এই দিন জনসমক্ষে আসেন প্রভু। রথে চড়ে পৌঁছে যান মাসির বাড়ি। তারপর 7 দিন মাসির বাড়িতে কাটিয়ে আবার ফিরে আসেন নিজের ঘরে। কিন্তু দাদু, কাল কেন রথ বেরোবে? কাল তো রথযাত্রা নয়, কাল তো পূর্ণিমা। তুমি ঠিকই বলেছ দাদু ভাই, কাল রথযাত্রা নয়। রথযাত্রা শুরু হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়াতে আর শেষ হয় শুক্লা দশমীতে। আসলে মাধব বাড়ির পূর্বপুরুষ বুদ্ধ পূর্ণিমার দিনে রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তাই এই দিন মাধব বাড়ির রাধা মাধবের রথ বের হয়। আসলে রথযাত্রায় যেমন জগন্নাথ বলরাম সুভদ্রা প্রধান, এক্ষেত্রে রাধা মাধবকেই রথে বসানো হয়। আসলে তারা তো একই, যেই কৃষ্ণ সেই জগন্নাথ। এমন সময় গুরু গুরু শব্দে মেঘ ডেকে উঠল। ওই দেখো, মেঘ গর্জন করে যে, বৃষ্টি নামবে মনে হয়। বৈশাখেই যা গরম পড়েছে, এখনো জ্যৈষ্ঠ বাকি। বৃষ্টি হলে একটু স্বস্তি মিলবে। এই টুনটুনি, কাল বৈশাখী ঝড় হবে, আম কুড়াতে যাব, চল। ওর কানে কানে কি বলছো দাদু ভাই? ও আম কুড়াতে যাবে বলছে দাদু।
একদম না দাদু ভাই, ঝড় বাদলের মধ্যে কোথাও বেরোবে না। ঝড় বৃষ্টি থামলে সকালবেলা যেখানে যাওয়ার যেও। কিন্তু তার আগেই যদি সবাই আম কুড়িয়ে নেয় তাহলে তো আর আম পাবো না। না, কেউ কুড়িয়ে নিয়ে যাবে না। সকালে ঘুম থেকে উঠে আম কুড়াতে যেও, কিন্তু খবরদার এখন কোথাও বেরোবে না। কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হলো। বৈশাখ মাস, কালবৈশাখী মাঝে মধ্যেই না বলে কয়ে হানা দেয়। এটা নতুন কোনো ব্যাপার নয়। জানালা দিয়ে ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে ঢুকে পুঁথিপত্র এলোমেলো করে দিল। এই যা, গেল গেল গেল, সব উড়ে গেল। ভট্টাচার্য মশাই তড়িঘড়ি জানালা বন্ধ করতে ছুটলেন। এমন সময় কারেন্টটাও চলে গেল। দাদু ভাই, দিদি ভাই, তোমরা কিন্তু একদম নড়বে না। যেখানে বসে আছো সেখানেই চুপচাপ বসে থাকো। কি গো, কি করছো অন্ধকারে তোমরা? ভট্টাচার্য মশাইয়ের স্ত্রী হ্যারিকেন হাতে ঘরে ঢুকলেন। ও, তুমি এসেছো হারিকেন নিয়ে? আমি এখনই যাব ভাবছিলাম। ও ঠাম্মি, তুমিও বসো না আমাদের সঙ্গে, সবাই মিলে গল্প করব, খুব মজা হবে। না দাদু ভাই, আমার এখন একটু কাজ আছে। তাছাড়া আমার শরীরটাও বিশেষ ভালো নেই। তোমরা গল্প করো, আমি এখন আসি কেমন? হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি একটু বিশ্রাম করো। এই বলে নির্মলা দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এদিকে পিকলু আর তানি দুজনে দাদুর কাছে বায়না ধরে বসলো গল্প শোনার জন্য। দাদু, কারেন্ট তো নেই, বাইরে ঝড় বৃষ্টিও হচ্ছে, তুমি তো অনেক গল্প জানো দাদু, একটা গল্প বলো না। হ্যাঁ দাদু, একটা গল্প বলো না। গল্প শুনবে? তা কি গল্প শুনতে চাও তোমরা? ভূতের গল্প? হ্যাঁ হ্যাঁ দাদু, ভূতের গল্প বলো। ভেবে দেখো, ভূতের গল্প শুনে তোমরা আবার ভয় পাবে না তো? না না, ভূতের গল্প না, অন্য কিছু। এ বাবা, টুনটুনি ভীতু ভীতু। তোকে কে বলেছে আমি ভীতু? আমি মোটেই ভীতু না। ঠাম্মি বলেছে রাত্রিবেলা ভূতেদের নাম নিতে নেই, তাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু থামো, আমাকে একটু ভাবতে দাও কি গল্প বলা যায়। এক মুহূর্ত কি যেন ভেবে নিয়ে ভট্টাচার্য মশাই বললেন, চলো, আজ তোমাদের মাধব বাড়ির রাধা মাধবের রথের গল্পটাই বলি। এই গল্পে কিন্তু ভূত আছে দিদি ভাই, তুমি কিন্তু ভয় পেও না। না না দাদু ভাই, আমি ভয় পাবো না, তুমি বলো। কিন্তু তার আগে আর এক কাপ চা হলে খুব ভালো হতো। কিন্তু এমন সময় তানি ও পিকলুর মা ঘরে এসে ঢুকলো। এই নিন বাবা আপনার চা। বৌমা, তুমি কি করে জানলে যে আমার এখন চা লাগবে? এ আর নতুন কথা কি বাবা, বৃষ্টি নামলেই তো আপনার চায়ের প্রয়োজন হয়, সে কি আর আমি জানি না? এই জন্যই তো বলি, তুমি আমার বৌমা নও, তুমি আমার মেয়ে। সে আমি জানি বাবা। তানি, পিকলু, তোরা দাদুভাইকে খুব বকাচ্ছিস তাই না? না না বৌমা, ওহো কিছু না, ওরা আমার কাছে একটা গল্প শুনতে চেয়েছে। দাদুভাইকে একদম বেশি বিরক্ত করবি না তোরা। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি, গিয়ে রান্নাটা সেরে নিই। ঠিক আছে মা, যাও যাও। এই বলে পিকলুর মা বেরিয়ে যায় ঘর থেকে। ভট্টাচার্য মশাই গরম চায়ে একটা চুমুক দিয়ে বলেন, হ্যাঁ, যেটা বলছিলাম, কি যেন বলছিলাম? মাধব বাড়ির গল্প বলবে বলছিলে। হ্যাঁ, মাধব বাড়ির গল্প। চায়ের কাপে আর একটা বড় করে চুমুক দিয়ে ভট্টাচার্য মশাই বলতে শুরু করেন। সে আজ থেকে অনেক বছর আগের কথা। তখন জনবসতি এত বৃদ্ধি পায়নি গ্রামে গঞ্জে, আর ঘরে ঘরে এই যে বিদ্যুৎ এসেছে এখন,
এসব তখন কল্পনাতেও ছিল না গ্রামের মানুষের। দিন আনে দিন খাই মানুষের তখন নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। চাষবাসই ছিল তখনকার গ্রামের মানুষের প্রধান জীবিকা। যে বছর চাষ ভালো হতো সে বছর গ্রামের মানুষ আনন্দে উৎসবে মেতে উঠত, আর যে বছর বন্যা বা খরায় চাষবাস হতো না সে বছর মানুষের হয়রানির শেষ থাকতো না। চাষ না হলে খাবে কি? তার মধ্যে যারা একটু বিত্তবান ছিল তাদের খুব একটা অসুবিধা না হলেও গ্রামের সাধারণ মানুষের বেশিরভাগের ঘরেই ভাতের ফ্যানটুকুও জুটত না খাবার জন্য। কিন্তু এই গোপালনগর গাঁয়ে এমন একজন ছিল যার কোনোদিন ভাতের অভাব হয়নি। সে ছিল আশুতোষ মাইতি। তার প্রধান কাজ ছিল বিচার করা, অর্থাৎ বলা চলে আশুতোষ মাইতি ছিল একজন বিচারক। বিচারক কাকে বলে দাদু? পিকলুর প্রশ্ন শুনে তানি বলল, আরে টিভিতে দেখিসনি, সেই যে একটা লোক টেবিলে হাতুড়ি মেরে অর্ডার অর্ডার বলে, ওটাই বিচারক, তাই না দাদু? হ্যাঁ দিদি ভাই, তুমি ঠিক বলেছ। কিন্তু তখন তো আর বড় বড় আদালত কেস কাছারি এসব ছিল না। তখন গ্রামে গঞ্জে কোনো কিছু নিয়ে বিবাদ বাঁধলে বিশিষ্ট কয়েকজনকে ডেকে একটা বড় জায়গায় সবাই জড়ো হয়ে একটা বিচার সভা বসাতো। তারপর তথ্য প্রমাণ দেখে সাক্ষী সবুতের ভিত্তিতে বিচার হতো। আর তখন যারা বিচার করত গ্রামে গঞ্জে তাদের সম্মান ছিল সাধারণ মানুষের থেকে অনেকখানি উঁচুতে। সেই সুবাদে আশুতোষ মাইতিও গ্রামে বিশেষ সম্মান পেত। তার উপর সে ছিল তখনকার সময় লেখাপড়া জানা লোক, তাই তার জায়গাটা যে বিশেষ হবে এটাই স্বাভাবিক। তাছাড়া দূর দূরান্ত থেকেও বিচারের জন্য তার ডাক পড়তো। সেখান থেকে আয়ও খুব একটা কম হতো না। মোটামুটি ভাবে বলা চলে সারা গাঁ যখন ভাতের জন্য হাপিত্তেশ করে মরছে তখনও আশুতোষের বাড়িতে হাঁড়ি চড়তে কোনো অসুবিধা হতো না। একদিন এক ঘটনা ঘটল। সেদিন দূর গাঁয়ে আশুতোষ মাইতির ডাক পড়েছিল কোনো এক মামলা মকদ্দমার ফয়সালার জন্য। তখনকার দিনে তো আর এত গাড়ি ঘোড়া ছিল না। যাতায়াতের ভরসা বলতে হয় গরুর গাড়ি, আর না হলে পায়ে হেঁটেই যেতে হতো। তা সেদিন আশুতোষ পায়ে হেঁটেই গিয়েছিল ভিন গায়ে বিচার করতে। ফিরতে ফিরতে তার অনেকটা রাত হয়ে গেল। তখন ফাল্গুন মাস, হালকা হালকা শীত তখনও রয়েছে। রাতের বেলা শিশির জমে ঘাসের আগায়। ভালো করে কান পাতলে টুপটাপ করে শিশির পড়ার শব্দ স্পষ্ট বোঝা যায়। ফাল্গুনি পূর্ণিমার রাত, চাঁদের স্নিগ্ধ আলোয় ভরে রয়েছে চারিদিক। অনেকটা পথ হেঁটে এসে আশুতোষ খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আর যে হাঁটতে পারি না, আজ অনেকটা রাত হয়ে গেল। একটা গরুর গাড়ি পাওয়া গেলে খুব ভালো হতো, কিন্তু এত রাতে আর গরুর গাড়ি পাবো কোথায়? না, একটু বিশ্রাম নেওয়া দরকার। এই ভেবে একটা গাছের তলায় বিশ্রাম নেওয়ার জন্য বসল সে। বসে থাকতে থাকতে ক্লান্তিতে তার চোখে ঘুম নেমে এসেছিল। হঠাৎ কাদের যেন কথা বলার শব্দে তার ঘোর কেটে গেল। কারা যেন বলছে, দিয়ে দে বলছি, এ কলসি আমার। না দেব না, ছেড়ে দে, এ কলসি আমার। না আমার, রাজা মশাই আমার দায়িত্বে সম্পত্তি রেখে গেছেন। বললেই হলো, রাজা মশাই এই সম্পত্তি আমার দায়িত্বে রেখে গেছেন। এই সম্পত্তি আমার। না না না, এই সম্পত্তি আমার। কি হলো? কারা যেন ঝগড়া করছে মনে হচ্ছে, কিন্তু এখানে তো কোনো ঘর বাড়ি নেই। তাহলে এত রাতে কারা ঝগড়া করছে? গাছতলা থেকে উঠে চারিদিকে চোখ চারাতে থাকে সে।
কিন্তু কাউকেই চোখে পড়ে না। কি ব্যাপার, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কার কথা বলছিল? নাকি আমি ভুল শুনলাম? হবে হয়তো। না, অনেক রাত হলো, যাই তাড়াতাড়ি বাড়ি যাই। এই ভেবে সে গাছতলা পেরিয়ে বড় দিঘি পাড়ের রাস্তা ধরে আবার হাঁটতে শুরু করলো। কয়েক পা হাঁটার পর আবার পিছন থেকে শোরগোল ভেসে এলো। না, এ কলসি আমার। তবে রে, এই তর্ক বিতর্ক শুনে দাঁড়িয়ে পড়ল আশুতোষ। কি মনে হতে পেছন ঘুরে তাকালো। পেছন ঘুরে দেখলো দুটো কালো কুচকুচে ছায়া মূর্তি, দুটো বাচ্চা ছেলে নিজেদের মধ্যে মারামারি করছে। তাদের বয়স আন্দাজ 10 কি 12 হবে। এ কলসি, এই সম্পত্তি আমি পাহারা দেব। না, এই সম্পত্তি আমি পাহারা দেব। এত রাতে দুটো বাচ্চাকে এভাবে মারামারি করতে দেখে আশুতোষ খুব অবাক হয়। এত রাতে এই দুটো বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে কেন? ছাড় আমাকে, এই সম্পত্তি আমি পাহারা দেব। না না না, এই এই তোমরা কারা? এত রাতে রাস্তার মাঝখানে মারামারি করছো কেন? হ্যাঁ, তারা দুজন আশুতোষের দিকে তাকাতেই ভয়ে একবার বুকটা ধড়াস করে ওঠে তার। বাচ্চা দুটোর চোখ সাদা ফ্যাকাশে, দেখে মনে হচ্ছে কেউ যেন ওদের চোখের ভেতর থেকে মণি উপড়ে নিয়েছে। ধক ধক করে যেন জ্বলছে দুজোড়া চোখ। তাদের মধ্যে একজন বলে উঠল, কে তুমি? এখানে কি করছো? একজন 10-12 বছরের ছেলের কণ্ঠ থেকে যে এমন ফ্যাস ফ্যাসে ভয়ানক কণ্ঠস্বর বেরোতে পারে তা আশা করেনি আশুতোষ। ভয়ে তার অন্তরাত্মা যেন কেঁপে কেঁপে উঠল। আশুতোষ ভয় পেয়েছে, কিন্তু সেটা ওদের বুঝতে না দিয়েই যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আমতা আমতা করে বলল, আমি আমি আশুতোষ আশুতোষ কিন্তু তোমরা কারা? এত রাতে তোমরা দুজন রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছো, তোমাদের ভয় করে না? তারা দুজন খিলখিলিয়ে হেসে উঠল। তারপর বলল, আমরা আবার কাকে ভয় পাবো? বরং আমাদের দেখে সবাই ভয় পায়। কেন? তো তোমাদেরকে ভয় পায় কেন? বাড়ি কোথায় তোমাদের? আমরা তো এই দিঘিতেই থাকি। ইচ্ছে হলে মাঝে মাঝে উপরে উঠে আসি। দিঘিতে থাকো মানে? দিঘিতে আবার কেউ থাকে নাকি? হেয়ালি করছো আমার সাথে? আমরা এখানেই থাকি, কারণ আমরা মানুষ নই। মানুষ নও মানে? ভয়ে ভয়ে বলল আশুতোষ। সে বুঝতে পারল সে এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল ঠিক তাই। অবশেষে তার ভয়টাই সত্যি হলো। তার সামনে যে দুজন দাঁড়িয়ে রয়েছে তারা মানুষ নয়, তারা অশরীরী। সেই বাচ্চা দুটো আবার হেসে উঠল। সেই হাসির শব্দে আশুতোষের বুক কেঁপে উঠল যেন। আমরা পাহারাদার। বহু যুগ ধরে রাজামশাইয়ের সম্পত্তি পাহারা দিচ্ছি। আশুতোষের এবার চোখ আটকে গেল সামনের বড় বড় দুটো কলসির দিকে। পূর্ণিমার পূর্ণচন্দ্রের আলো পড়ে চকচক করছে। দেখেই মনে হচ্ছে সোনা দানা মণি মাণিক্য ভরা রয়েছে কলসি দুটোতে। যদিও বাড়িতে অভাব সেভাবে নেই তার, কিন্তু তবুও চোখের সামনে বিপুল ধন সম্পত্তি দেখে লোভে তার চোখ ঠিকরে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল।
আশুতোষের কাছে এবার পুরো ব্যাপারটাই জলের মতো পরিষ্কার হয়ে গেল। তার সামনে এখন যে দুজন বাচ্চা দাঁড়িয়ে রয়েছে তারা সাধারণ বাচ্চা নয়, তারা ভয়ঙ্কর অথচ পবিত্র আত্মা যক্ষ। ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে, কিন্তু কৌতূহল হলো বড় বালাই। আশুতোষের বিচার বিবেচনা বলছে এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কৌতূহল বলছে দাঁড়িয়ে যাও, আরো অনেক কিছু জানতে পারবে। আর সেটাই হলো। আশুতোষ কৌতূহল সংবরণ না করতে পেরে প্রশ্ন করল, তাহলে তোমরা নিজেদের মধ্যে এইভাবে মারামারি করছিলে কেন? এত কথা জেনে তোমার কাজ কি? সেই কণ্ঠস্বর শুনে আশুতোষ বেজায় ভয় পেল। একটু বেশি কৌতূহল দেখিয়ে ফেলেছে বুঝতে পেরে বলল, না মানে আসলে আমি তো একজন বিচারক, তাই অভ্যাসবশত প্রশ্ন করে ফেলেছি। আমি এখন আসি, কেমন? এই বলে আশুতোষ চলেই যাচ্ছিল, কিন্তু তার পথ আটকে দাঁড়ালো সেই দুজন কালো ছায়া মূর্তি। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি, অনেক রাত হয়েছে তো। সে না হয় বাড়ি যাবে খন, কিন্তু তার আগেই আমাদের বিচারটা করে দিয়ে যাও। বিচার? কিসের বিচার? রাজা মশাইয়ের এই সম্পত্তি আমাদের মধ্যে কে পাহারা দেবে সেই নিয়ে আমাদের দুজনে ঝগড়া ঝামেলা মারামারি চলছে। তুমি তো বললে তুমি বিচারক, তুমি তাহলে এর একটা বিহিত করো। কি? কিন্তু কিন্তু তোমাদের বিচার আমি কি করে করব? কেন আমাদের বিচার করবে না কেন? যদি তুমি আমাদের এই সমস্যার সমাধান করে দাও, তাহলে আমরা তোমাকে 10টা সোনার মোহর উপহার দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের এই সমস্যার সমাধান করো। আশুতোষ এবার বেজায় ফাঁপড়ে পড়ল। এতদিন সে বিভিন্ন সমস্যা ও মামলা মকদ্দমার মীমাংসা করে এসেছে, কিন্তু কোনোদিন যে তাকে ভূত পিশাচের সমস্যার সমাধান করতে হবে তা কখনো কল্পনাতেও ভাবেনি। কিন্তু এই মুহূর্তে কিছু করারও নেই। এখন যদি এদের বিচার সে না করতে পারে তাহলে তার বিপদ হতে বেশি দেরি লাগবে না। আবার মনে মনে সোনার মোহর পাওয়ার লোভটাকেও একেবারে ঝেড়ে ফেলতে পারছে না সে। এখন তার কি করা উচিত সেই ভাবনাতেই সে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। ওদের কথায় সম্বিত ফিরল। কি হলো, কি ভাবছো? করবে তো আমাদের বিচার? হ্যাঁ, কিন্তু ও আবার কিন্তু কিসে? বিচার তো না হয় করব, কিন্তু তোমরাই যে এই সম্পত্তির পাহারাদার সেটা আমি জানবো কি করে? এই সম্পত্তির কাগজপত্র কিংবা সাক্ষী সবুত কিছু আছে তোমাদের কাছে? বাচ্চা দুটো একে অপরের মুখ চাওয়াচাই করলো, তারপর অবাক ভঙ্গিতে বলল, কাগজপত্র? সাক্ষী সবুত? সেসব আবার কি? কাগজপত্র মানে এই বিপুল সম্পত্তি যে তোমরা পাহারা দিচ্ছ তার তার প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া তো বিচার সম্ভব নয়। আমি বুঝবো কি করে যে তোমরা কে সত্যি বলছো আর কে মিথ্যে? তার জন্য প্রমাণপত্র কিছু দেখাতে হবে তো। তেমন কোনো কাগজপত্র আছে বলে তো আমার মনে পড়ছে না। কিরে, তোর মনে পড়ছে কিছু? না না, আমারও তো তেমন কিছু মনে পড়ছে না। কিন্তু তা বললে কি চলবে? প্রমাণপত্র না দেখলে তো কার অধিকার বেশি তা বলা যাবে না। কাগজপত্র না থাকুক, নিজের পক্ষে একটা সাক্ষী তো লাগবেই, যে তোমাদের পাহারাদার হিসাবে নিয়োগের সময় সেখানে উপস্থিত ছিল। তেমন কি কেউ আছে? আশুতোষ নিজেও ভালো করে জানতো এই সম্পত্তির সাক্ষী থাকা কোনোভাবেই সম্ভব নয়। এবার পিকলু প্রশ্ন করল, কেন সম্ভব নয় দাদু? সেটা জানতে গেলে তো জানতে হবে এই যক্ষ বা যক কি।
কিভাবে এরা যক্ষে পরিণত হয়। কিভাবে দাদু? কারা এই যক্ষ? কি ব্যাপার দিদি ভাই, তোমার ভয় করছে না তো? ইয়ে মানে একটু একটু ভয় করছে, কিন্তু শুনতেও ইচ্ছা করছে। তুমি বলো। আচ্ছা বেশ, শোনো তাহলে। পাশে রাখা পিতলের ঘটিটা থেকে কিছুটা জল গলাধকরণ করে ভট্টাচার্য মশাই আবার বলতে শুরু করলেন। আগেকার দিনে রাজা বা জমিদারদের বিপুল ধন সম্পত্তি থাকত। বংশানুক্রমে সেই সব সম্পত্তি ভোগ করত তাদের উত্তরাধিকারীরা। কিন্তু যে রাজা বা জমিদারের কোনো পুত্র সন্তান থাকতো না, তারা বড় চিন্তায় পড়তেন তাদের মৃত্যুর পর এই বিপুল সম্পত্তি কে দেখভাল করবে সেই নিয়ে। অপরদিকে তখনকার সময়ে গ্রামে গঞ্জে খুব ডাকাতের উপদ্রব ছিল। তারা রীতিমতো চিঠি পাঠিয়ে দিনক্ষণ জানিয়ে তারপর ডাকাতি করতে আসতো। তাই জমিদার বা রাজারা ডাকাতদের হাত থেকে তাদের বিপুল সম্পত্তি রক্ষা করার জন্য সেই সম্পত্তি কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখার ব্যবস্থা করতেন। কিন্তু শুধু লুকিয়ে রাখলেই তো হবে না, সেই সম্পত্তি সুরক্ষার ব্যবস্থাও তো করতে হবে। তখন সেই সমস্ত সম্পত্তি পাহারা দেওয়ার দায়িত্ব যক্ষকে দেওয়া হতো। কোনো এক ব্রাহ্মণ ঘরের 10-12 বছরের সদ্য উপনয়ন হয়েছে এমন ছেলেকে খুঁজে আনা হতো। হয় তার বাবা মাকে অর্থের লোভ দেখিয়ে বা হুমকি দিয়ে, কিংবা সেই বাচ্চা ছেলেটিকে বুঝিয়ে সুঝিয়ে খাবারের লোভ দেখিয়ে আনা হতো। কখনো আবার জোরপূর্বক তুলে আনা হতো যক্ষ বানানোর জন্য। তারপর তাকে পেট পুরে পছন্দে যাজকীয় খাবার খেতে দেওয়া হতো, যাতে সে সন্তুষ্ট হয়। আগে থেকেই একটা বিশাল জায়গার মধ্যে মাটি খুঁড়ে পুকুর বা দিঘি বানানো হতো। তারপর পুজোর নামে তাকে সেই জলহীন পুকুরে নিয়ে যাওয়া হতো। সেই পুকুরটির ঠিক মাঝখানটাতে ছেলেটিকে বসানো হতো। তারপর তাকে প্রথমে চন্দন এবং পরে ঘরা ঘরা গঙ্গা জলে স্নান করানো হতো। স্নান ও শুদ্ধিকরণের পর নতুন পোশাক পরিয়ে তাকে নিয়ে পুরোহিত পুজোয় বসতেন। তাকে ঘিরে রাখা হতো সমস্ত গচ্ছিত সম্পত্তি, সোনা দানা মণি মাণিক্য ইত্যাদি। সেই সম্পত্তির সাথে রাখা হতো একটি চিরকুট, যেখানে লেখা থাকত ওই বিপুল সম্পত্তির উত্তরাধিকারীর নাম। এরপর গলায় মালা পরিয়ে শুরু হয় মন্ত্রজপ। সর্বপ্রথম ধরিত্রী মাকে এবং পরে একে একে যথাক্রমে সকল দেবদেবীর উদ্দেশ্যে জপ সহ নৈবেদ্য নিবেদন করে শুরু হয় প্রেতের পুজো। এই পুজো যত এগোতে থাকে, পুজোর মধ্যমণি হয়ে বসে থাকা সেই ছেলেটি ততই নিজের আপন সত্তা হারিয়ে বশীভূত হয়ে হারিয়ে যেতে থাকে এক অন্য জগতে। সম্পূর্ণ পুজো শেষে ছেলেটিকে বলা হতো, আজ থেকে তুমি এই সমস্ত সম্পত্তি পাহারা দেবে এবং সময় এলে এই সম্পত্তির সঠিক উত্তরাধিকারীর হাতে এই সম্পত্তি তুলে দেবে। ছেলেটি মাথা নেড়ে সম্মতি জানালে তবেই পুজো সমাপ্ত হয়। এরপর সবাই একে একে উঠে আসে সেই পুকুর থেকে। শুধু একা সেই পুকুরটির মাঝখানে বসে থাকে ছেলেটি। এরপরেই ঘটে একটা আশ্চর্য ঘটনা। অলৌকিকভাবে ধীরে ধীরে আপনা থেকেই কোত্থেকে জলরাশি এসে জলশূন্য পুকুরটিকে কানায় কানায় পূর্ণ করে তোলে। এতদূর বলে একটু থামেন ভট্টাচার্য মশাই। পিকলু কৌতূহলী হয়ে প্রশ্ন করে, ওই ছেলেটা কি তাহলে জলে ডুবে যায় দাদু ভাই? হ্যাঁ দাদু ভাই। ও তো তাহলে মরে যাবে। কিন্তু সবাই তো উঠে এলো, তাহলে ওই ছেলেটি উঠে এলো না কেন?
কারণ যার সাথে এই ক্রিয়া করা হয় সে আর নিজের বোধ বুদ্ধির মধ্যে থাকে না। রক্ত মাংসের সেই মানুষটির এই জগতের সাথে শারীরিক বা মানসিক কোনোভাবেই আর কোনো সংযোগ থাকে না। এরপর তার একটাই পরিচয় হয়, সে ওই রাজা বা জমিদারের সম্পত্তির পাহারাদার। ছেলেটি জলের তলায় ডুবে যায় ঠিকই, তবে তার দেহ আর ভেসে ওঠে না জলের উপর। সে ভয়ঙ্কর প্রেতজনি প্রাপ্ত হয়ে পরিণত হয় যক্ষে, আর পাহারা দিতে থাকে রাজার সম্পদ। যতক্ষণ না উপযুক্ত উত্তরাধিকারীর হাতে ওই সম্পত্তি তুলে দিতে পারছে ততক্ষণ তার মুক্তি নেই। আর নির্দিষ্ট ব্যক্তি ছাড়া সেই সম্পত্তি কেউ যদি হস্তগত করার চেষ্টা করে তাহলে যক্ষের ক্রোধের কবলে পড়তে হয় তাকে। এতদূর বলে একটু দম নেওয়ার জন্য থামেন ভট্টাচার্য মশাই। পিকলু প্রশ্ন করে, আচ্ছা দাদু, যদি ওই পুকুরের জল সম্পূর্ণ শুকিয়ে ফেলা যায় তাহলে ওই সম্পত্তি খুঁজে পাওয়া যাবে? খুব ভালো প্রশ্ন করেছো দাদু ভাই, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই পুকুর বা দিঘির জল কখনো সম্পূর্ণ শুকিয়ে ফেলা সম্ভব হয় না। সেই যক্ষ সর্বক্ষণ সম্পত্তি আগলে রেখে পাহারা দেয়, তাই তার নজর এড়িয়ে ওই সম্পত্তি কেউ কোথাও নিয়ে যাবে এ কাজ এক প্রকার অসম্ভব। এবার তানি বলল, কিন্তু দাদু, তুমি তো বললে রাজা তাই সম্পত্তি সুরক্ষার জন্য একজন যক্ষকেই পাহারাদার রাখতো, কিন্তু তুমি যে গল্পটা বলছো সেখানে তো দুজন রয়েছে, এটা কেমন করে হলো? দেখো দিদি ভাই, এমনটা হতে পারে যে রাজা তার জীবনকালে কোনো কারণে হয়তো কোনো বিপদ আঁচ করে তার অর্জিত সম্পত্তি যক্ষের পাহারায় রাখে। আবার পরবর্তীতে এমনটাও হতে পারে যে হয়তো রাজার কোনো পুত্র সন্তান ছিল না, তাই রাজকীয় সম্পত্তি যাতে বেদখল হয়ে না যায় সেই কারণে আবার তিনি একই পথ অবলম্বন করে যক্ষের পাহারায় তার সম্পত্তি সুরক্ষিত করেন। যেহেতু দুজনকে একজন রাজাই মোতায়েন করেছেন, তাই ওরা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করেছে। তারপর ওই লোকটা কি করলো দাদু? আশুতোষ খুব ভালো করেই জানতো যে এই সমস্ত যক্ষরা কত যুগ যুগ ধরে সম্পত্তি পাহারা দিচ্ছে তার কোনো হিসেব থাকে না, তাই সাক্ষী থাকা এক প্রকার অসম্ভবই বলা চলে। কোনো কোনো ক্ষেত্রে এক টুকরো চিঠি বা কাগজ থাকে ঠিকই, কিন্তু তাও সব ক্ষেত্রে থাকে না। তাই এই সম্পত্তির প্রমাণপত্র কিছুই দেখাতে পারবে না ওই দুই যক্ষ, এবং তার ভাবনাই সত্যি হলো। ওদের মধ্যে একজন বলল, কিন্তু তেমন কোনো সাক্ষী তো আমাদের জানা নেই। কিন্তু কোনো কাগজপত্র আছে কিনা একবার খুঁজে দেখতে হবে। ঠিক আছে, যাও তাহলে খুঁজে আনো, আমি এখানেই অপেক্ষা করছি। ঠিক আছে, দাঁড়াও, আমরা এখনই আসছি। উফ, আবার এই কলসিগুলো টেনে টেনে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে, সব তোর জন্য। তোর জন্য? তুই যদি ঝগড়া না করতিস তাহলে এসব কিছুই হতো না। আচ্ছা আচ্ছা, চল এখন বেশি কথা না বলে আগে খুঁজে দেখি কোনো কাগজপত্র পাওয়া যায় কিনা। এই বলে তারা দুজন কলসি দুটো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে থাকে দিঘির দিকে। কিন্তু আশুতোষ বাধা দিয়ে বলল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো কি? আবার পিছু ডাকছো কেন? এই কলসিগুলো নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? কেন, তুমি তো বললে কাগজপত্র দেখাতে হবে, তাই কাগজপত্র খুঁজতে যাচ্ছি। হ্যাঁ, সে তো যাবি, কিন্তু এই কলসি তো নিয়ে যেতে পারবে না। যতক্ষণ না ঝামেলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ তো এই কলসি নিয়ে যাওয়ার অধিকার নেই তোমাদের। আগে তোমরা কাগজপত্র এনে দেখাও, বিচার বিবেচনা করে দেখি, তারপর দেখা যাবে কে এই কলসিগুলোর দায়িত্ব নেবে। না, সেটা সম্ভব না।
আমরা কখনোই এই সম্পত্তি চোখের আড়াল করি না। হ্যাঁ হ্যাঁ, এই সম্পত্তি সবসময় আমাদের সঙ্গেই থাকে। আশুতোষ বুঝতে পারল এদেরকে আর একটু বোকা বানাতে হবে, তাই সে বলল, চোখের আড়াল হবে কেন? তোমরা তো এক্ষুনি যাবে, কাগজপত্র খুঁজে নিয়ে চলে আসবে। এতে খুব বেশি সময় তো লাগবে না। আর তাছাড়া আমাকে যখন বিচারের দায়িত্ব দিয়েছো, তখন আমার কথা তো তোমাদের মানা উচিত। আর এমনিতেও সারাদিন খাটাখাটনির পর আমি খুবই ক্লান্ত। এরপর তোমরা যদি গিয়ে আর ফিরে না আসো, আমি কি এমনি এমনি এখানে অপেক্ষা করে থাকবো নাকি? একটা কোনো ভরসা তো থাকতে হবে। তাই বলছি, আমার কথা শোনো, এগুলো এখানে দেখে যাও। ছেলে দুটো একে অপরের মুখের দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কলসিগুলো এখানেই থাক। তবে তুমি কিন্তু এখান থেকে এক পাও নড়বে না। আমরা এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো, ততক্ষণ তুমি এখানেই থাকো। আমরা যতক্ষণ না আসছি ততক্ষণ এই সম্পত্তির দায়িত্ব তোমার। এই চল শিগগির। এই বলে যক্ষ দুজন দিঘির ঘাটের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে জলে নেমে গেল। আশুতোষের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। খুব সহজেই সে যক্ষ দুটোকে বোকা বানাতে পেরেছে। কিন্তু এখন সে কি করবে? যেই উদ্দেশ্যে এত পরিকল্পনা, সেই উদ্দেশ্য কিভাবে পূরণ হবে? যক্ষ দুটোকে তো বোকা বানালাম, কিন্তু এখন উপায় কি হবে? এই বিপুল সম্পত্তি ঠাসা কলসি দুটো আমি বাড়ি নিয়ে যাব কি করে? পায়ে হেঁটে তো এত ভারী ভারী কলসি নিয়ে যাওয়া সম্ভব নয়। আবার এর মধ্যে যদি যক্ষ দুটো চলে আসে, তাহলে সবকিছু ভেস্তে যাবে। এত পরিকল্পনা সব মাঠে মারা যাবে। হে রাধা মাধব, দয়া করো রাধা মাধব, দয়া করো। কোন জন্মের পুণ্যের ফলে তা সে জানে না, তবে রাধা মাধব তার প্রার্থনা শুনলেন। ভাগ্য তার সহায় হলো। আশুতোষ দেখল একটা গরুর গাড়ি আসছে। একটু অবাকি হলো সে। এত রাতে গরুর গাড়ি? জয় রাধা মাধব, জয় রাধা মাধব। তুমি মুখ তুলে চেয়েছো প্রভু, তুমি আমার প্রার্থনা শুনেছ। গরুর গাড়িটা সামনে আসার আগেই কোমরের গামছাটা খুলে কলসি দুটো ঢাকা দিয়ে দিল সে। গরুর গাড়ির চালক কলসির আসল রহস্য জেনে ফেললে বিপদ আছে। এরপর গরুর গাড়িটা সামনে আসতেই সে বলল, গোপালপুর যাবে দাদা? না না, আমি তিলনগর যাব। দুর্গাঁয়ে একটা যাত্রী পৌঁছতে গিয়ে ফিরতে ফিরতে আজ অনেকটা রাত হয়ে গেল গিয়া। গোপালপুর সে তো অন্য রাস্তা। না না, ও এত রাতে বার যেতে পারবো নি বাবু। আশুতোষ বুঝল চালককে যে করেই হোক রাজি করাতেই হবে, না হলে এত রাজকীয় সম্পত্তি, মণি মাণিক্য, সোনা দানা সব হাতছাড়া হয়ে যাবে। তাই সে বলল, যা ভাড়া চাও তাই দেব, কোনো রকম দর কষাকষি করবো না। কিন্তু দয়া করে আমাকে পৌঁছে দাও দাদা লক্ষ্মীটি, নইলে যে বড় বিপদ হয়ে যাবে আমার। বাচ্চা ঠিক আছে ঠিক আছে, সে না হয় পৌঁছে দেব, কিন্তু পাক্কা 16 আনা ভাড়া নেব কিন্তু। হ্যাঁ, এত রাতে এর কমে আমি যেতে পারবো নি বাবু। ঠিক আছে ঠিক আছে, 16 আনাই দেব, তুমি তাড়াতাড়ি আমাকে পৌঁছে দাও। ঠিক আছে বাবু, উঠে আসুন শিগগির। কলসিগুলো অত্যন্ত ভারী হওয়ায় একার পক্ষে চাকিয়ে গাড়িতে তোলা আশুতোষের ক্ষমতায় কুলোল না। অবশেষে গরুর গাড়ির চালকেরই সাহায্য নিতে হলো। দাদা, আমার কলসি দুটো একটু ধরে দাও না, আসলে সারাদিন খাটাখাটনির পর আর শরীরে জোর পাচ্ছি না। এরপর দুজনে দুটো কলসি ধরাধরি করে সাবধানে গাড়িতে তুলল। ভারী কলসি গাড়িতে তুলে দম ফেলে গরুর গাড়ির চালক বলল, উফ, এ তো দেখি বিয়ে যায় ভার, দম ফুরিয়ে গেল একেবারে। কি আছে এতে? এতে মাখন আছে। চলো দাদা, এবার গাড়ি ছোটাও, আর দেরি করো না, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, হুস হুস, হ্যাঁ হ্যাঁ, চল চল চল, হ্যাঁ হ্যাঁ। গরুর পিঠে ছড়ি মেরে হ্যাট হ্যাট শব্দ করে গরুর গাড়ির চালক গাড়ি ছুটিয়ে দিল। খট খট ঝনঝন শব্দ করে গাড়ি ছুটতে থাকলো
কাঁচা মাটির পথ ধরে। পূর্ণিমার গোল চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছে। আশুতোষের বুকের ভেতর তখন যখের ধন প্রাপ্তির আনন্দ এবং আশঙ্কা একসাথে দামামা বাজাচ্ছে যেন। গরুর গাড়ির ছাউনির ভেতরে বসে থাকতে থাকতে চোখে ঘুম নেমে এসেছিল আশুতোষের। হঠাৎ তার ঘুমের চটক ভাঙল গরুর গাড়ির চালকের ডাকে। গোপালপুর এসে গেছি বাবু, এখানেই নামবেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, এখানেই নামবো। গাড়ি থেকে নেমে এসে চালককে আশুতোষ বলল, আর একটা সাহায্য করবে দাদা? এই কলসি দুটো একটু আমার বাড়ির উঠোন ধরে পৌঁছে দিতে পারবে? সে দিতে পারি, কিন্তু তার জন্য 4 আনা লাগবে। আচ্ছা আচ্ছা, তাই দেব। এরপর দুজনে ধরাধরি করে কলসি দুটো গাড়ি থেকে নামিয়ে আশুতোষের বাড়ির উঠোনে গিয়ে রাখল। তারপর আশুতোষ ভাড়া মিটিয়ে দিয়ে গাড়ির চালককে বিদেয় করল। তারপর চারিদিকে একবার ভালো করে তাকিয়ে নিয়ে ঘরের দরজায় করাঘাত করতে লাগলো। বেশ কয়েকবার দরজায় করাঘাত করার পর আশুতোষের স্ত্রী বিনতা ঘুম চোখে দরজা খুলল। এসেছো? এত এত রাত হলো যে, কতক্ষণ তোমার জন্য খাবারের থালা আগলে বসে থেকে থেকে একসময় ঘুমিয়ে পড়লাম। ওসব কথা পরে শুনবো, এখন এগুলো ধরো দেখি, ঘরে নিয়ে যাই। কি এগুলো? কি আছে এতে? আস্তে গিন্নি আস্তে, সব পড়বো, আগে এগুলো ঘরে নিয়ে যা, চলো। দুজনে ধরাধরি করে কলসি দুটো ঘরের ভেতর নিয়ে এলো। উফ বাবা, কি ভারী গো! কি আছে এতে? এতে যখের ধন আছে গিন্নি, সোনার মোহর, গয়নাগাটি, মণিমুক্ত সব আছে গিন্নি। হ্যাঁ, সে কি? কি বলছো? এইসব তুমি কোথায় পেলে? চুরি টুরি? পাগলের মতো কথা বলো না গিন্নি, সব ঘটনা তোমাকে আমি পরে বলবো। এখন এগুলোকে কোথাও একটা লুকিয়ে রাখতে হবে। কিন্তু কোথায় রাখবে? সেটাই তো ভাবছি, কোথায় লুকানো যায়। হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছো? খাটটা সরাতে হবে গিন্নি। এত রাতে খাট সরিয়ে কি করবে? খাটের তলায় মাটি খুঁড়ে কলসিগুলো রাখতে হবে, তাহলে এই সম্পত্তি আমাদের চোখের সামনে থাকবে, আর কেউ টেরও পাবে না। কিন্তু খাটে তো গোপাল ঘুমোচ্ছে। দাঁড়াও, আমি দেখছি। ঘুমন্ত ছেলেকে খাট থেকে কোলে তুলে নিয়ে পাশের ঘরে মায়ের কাছে দিয়ে এলো। তারপর দুজনে সাবধানে খাট সরিয়ে সেই জায়গার মাটি খুঁড়তে আরম্ভ করলো। ঘণ্টাখানেক ধরে মাটি খোঁড়ার পর কলসিগুলো রাখার মতো মোটামুটি একটা জুৎসই গর্ত খুঁড়তে পারলো দুজনে। তারপর ধরাধরি করে কলসি দুটো মাটির তলায় রেখে মাটি চাপা দিয়ে খাটটিকে আবার আগের জায়গায় যেমনটি ছিল তেমনটি রেখে দিল। তারপর দুজনে শুয়ে পড়ল। এদিকে ভোর প্রায় হতে চলল। নিমেষেই ঘুম নেমে এলো ওদের চোখে। সেই মাত্র ঘুমের তন্দ্রা লেগেছে চোখে, তখনই আশুতোষের ঘুমন্ত চোখে ভেসে উঠল একটা ভয়াবহ দৃশ্য। সে দেখল দুটো কুচকুচে কালো ছায়ামূর্তি হিংস্র চোখে তার দিকে তাকিয়ে আছে। তাদের জ্বলন্ত দুজোড়া চোখ তাকে গ্রাস করতে আসছে যেন। তারা বলছে, এত লোভ তোর! তোকে পাহারায় রেখে গিয়েছিলাম আমরা, আর তুই কলসিগুলো নিয়ে চলে এলি। ছাড়বো না, ছাড়বো না তোকে। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমাদের কলসি, না হলে মরবি, সবাই মরবি, সবাই মরবি। না 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 না, দেবো না, দেবো না, আমি দেবো না। ঘুম ভেঙে ধরফড়িয়ে বিছানায় উঠে বসে হাঁপুড়ের মতো হাঁপাতে লাগলো আশুতোষ। তার স্ত্রী বিনতাও ততক্ষণে উঠে বসেছে। তার এই অবস্থা দেখে বলল,
তোমার? চিৎকার করে উঠলে কেন? স্বপ্ন টপ্ন দেখেছো নাকি? জল, জল জল জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, দাঁড়াও। বিনতা আশুতোষকে গ্লাসে জল এনে দিল। জল খেয়ে একটু ধাতস্থ হয়ে সমস্ত ঘটনা বিনতাকে খুলে বলল আশুতোষ। সব শুনে বিনতা ভয় পেয়ে বলল, ও গো, এটা তুমি একদম ঠিক কাজ করনি। জখকে ঠকিয়ে এভাবে জখের ধন বাড়ি নিয়ে এসেছো, এ তোমার একদম উচিত হয়নি গো। ছেলে পিলে নিয়ে সংসার করি, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে? ভালো কথা বলছি, তুমি এ সম্পত্তি জখকে ফিরিয়ে দাও। যাদের জিনিস তাদের কাছেই থাকা ভালো। বেশি লোভ ভালো নয়, তাছাড়া আমাদের তো কোনো কিছুর অভাব নেই। না না, অনেক কষ্টে যখন ধন পেয়েছি, রাধা মাধবের আশীর্বাদ ছিল বলেই পেয়েছি। না হলে এত সহজে যখের ধন বাড়ি নিয়ে আসতে পারতাম? তুমি বলো তো। সবই তো বুঝলাম, কিন্তু ওরা কি আমাদের ছেড়ে দেবে? যদি কোনো ক্ষতি হয়ে যায়, হ্যাঁ, তখন কি হবে গো? ইচ্ছা হবে না, সকালে আমি গুরুদেবকে ডেকে একটা ব্যবস্থা করব। সেই কথা মতোই আশুতোষ তার কুল পুরোহিত অর্থাৎ আমার দাদু শশীচরণ ভট্টাচার্যকে ডেকে পাঠালেন। সব শুনে তিনি বললেন, উপায় একটা রয়েছে। কি উপায় গুরুদেব? যাগযজ্ঞের মাধ্যমে তোমার ভিটে মাটি জুড়ে কুলকামিনী সুরক্ষা বলয় সৃষ্টি করতে হবে। আর তোমার ভিটের উত্তর পূর্ব কোণে রাধা মাধব ও মহাকাল শিবের মন্দির প্রতিষ্ঠা করে নৃত্য পুজোর ব্যবস্থা করতে হবে। আশুতোষ সমর্থন জানালে সেই মতোই যজ্ঞের আয়োজন করা হয়। কিন্তু তার আগেই ঘটে যায় অঘটন। পুকুরে বাসন মাজতে গিয়ে আশুতোষের স্ত্রী বিনতা জলে ডুবে মারা গেল। শোকের ছায়া পড়ল সারা বাড়ি জুড়ে। আশুতোষের কানের কাছে এসে কেউ যেন ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলল, তোকে বলেছিলাম আমাদের কলসি ফিরিয়ে দিতে, কিন্তু তুই দিলি না। প্রথমে তোর বউকে মারলাম, এবার একে একে সবাই মরবি। ভয়ানক হাসিতে কান ঝালা পালা হয়ে গেল আশুতোষের। স্ত্রীর মৃত্যুতে তার জেদ আরো বেড়ে গেল। যত যাই হয়ে যাক, কিছুতেই সে যখের ধন ফিরিয়ে দেবে না। রীতিমতো যাগযজ্ঞ করে সুরক্ষা কবচের মধ্যে ভিটে বন্ধন করে দিলেন শশীচরণ ভট্টাচার্য। এরপর মন্দির গড়ার কাজ শুরু হলো। চৈত্র পেরিয়ে বৈশাখ মাস এলো। বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে ধুমধাম করে মন্দিরে রাধা মাধব ও মহাদেবকে প্রতিষ্ঠা করা হলো। কিন্তু ভয় সম্পূর্ণ কাটল না। সেই দুই যক্ষের নজর আশুতোষ ও আশুতোষের পরিবারের উপর সর্বক্ষণ বজায় থাকল। মাঝে মাঝে সেই দুই ছায়ামূর্তিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে আশুতোষ। ক্রোধে ফেটে পড়ে তারা বলে, এভাবে তুই বেঁচে যাবি ভেবেছিস? পারবি না, পারবি না আমাদের কাছ থেকে বাঁচতে। কতদিন নিজেকে সুরক্ষিত রাখবি? একবার তোকে বাগে পেলেই তোকে শেষ করে ফেলবো। কতদিন জলে না নেমে থাকবি তুই? একবার জলে নামলেই তোর ভবলীলা সাঙ্গ করব। এরপর থেকে আর কোনোদিন আশুতোষ তার জীবদ্দশায় পুকুরে নামেনি। তারপর থেকেই প্রতি বছর বৈশাখী পূর্ণিমাতে রাধা মাধবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রথ বেরোয়। আজও বংশানুক্রমিকভাবে সেই রীতি বজায় রেখেছে আশুতোষ মাইতির উত্তরসূরিরা। এই ছিল ঘটনা। এতদূর বলে থামলেন বৃদ্ধ ভট্টাচার্য। বাইরে বৃষ্টির দাপট কমে এসেছে ততক্ষণে। ঝোড়ো হাওয়া তখনও হয়ে চলেছে। পিকলু বলল,
যক্ষরা কি শুধু জলেই থাকে দাদু? না, ঠিক তা নয়, স্থলেও থাকে তারা, তবে জলেই ওদের ক্ষমতা বেশি। চলো এবার, অনেক রাত হলো, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে। চলো, আমাকে আবার অনেক ভোরে উঠতে হবে। হঠাৎ দমকা হাওয়ায় জানালার পাল্লাটা খুলে গেল। সেদিকে তাকাতেই বিদ্যুৎ চমকের আলোয় পিকলু ও তানি খেয়াল করল দুটো কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে জানালার ওপারে। তাদের দুজোড়া উজ্জ্বল চোখ তাকিয়ে আছে তাদেরই দিকে। তাদের মুখে অদ্ভুত এক হাসি লেগে আছে। হঠাৎ কোথাও যেন শেয়াল ডেকে উঠল ভয়ঙ্কর শব্দে। তানি পিকলুর হাতটা শক্ত করে খামচে ধরল ভয়ে। পিকলু কোনো কথা বলল না, সেও বেজায় ভয় পেয়েছে, কিন্তু জানালা থেকে চোখ সরাতে পারল না কেউই। তখনও সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই দুই ছায়ামূর্তি। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে ছিলাম আমি সূর্য। বিভিন্ন চরিত্রে দিব্যেন্দু, ঝিনুক, সুদীপ্তা, শ্রেয়সী, ইরিনা, সায়ন, দিগন্ত ও সূর্য। আবহে কৃষ্ণ। প্রচ্ছদ অলঙ্করণে সায়ন। পরিচালনায় টিম স্টোরি ট্রাভেল। তাহলে আজকের মতো এটুকুই। আবার ফিরে আসবো নতুন গল্প সঙ্গে নিয়ে। শুভরাত্রি।